নমস্কার, কবিতায় বিনিশুতোতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। ২৫ বছর কর্মসূত্রে বাংলার থেকে দূরে, কিন্তু কখনোই বাংলা ভাষার থেকে দূরে নয়। আরও বলতে গেলে বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে, বাংলা কবিতাকে যিনি প্রতিনিয়ত লালন করে চলেছেন, চর্চা করে চলেছেন ভালোবেসে। পেশায় তিনি বিজ্ঞানী, কিন্তু সর্বদা মনের মাঝে লালিত হচ্ছে বাংলা ভাষা, বাংলা ভাষায় লেখা কবিতা। আজকে কবিতায় বিনিশুতোয় আমাদের সঙ্গে ঋতুপর্ণা দত্ত। দিদি, তোমাকে অনুষ্ঠানে স্বাগত। খুব ভালো লাগা হচ্ছে এই কারণে, এত বড় দায়িত্ব সামলে যেখানে যে কাজটা তোমাকে করতে হয়, তখন তো একেবারে সেখানে একটা অদ্ভুত বেশি মনোযোগ দরকার হয়। এবং তার সঙ্গে আমি বলবো যে এই যে কবিতা চর্চা, সে যে একটা নরম দিক, দুটোকে ব্যালেন্স করে এই যে চলা, তার জন্য একেবারে শুরুতেই তোমাকে সাধুবাদ জানাই। আমরা আমাদের কথায় আসবো, আড্ডায় আসবো, তবে শুরুতেই আমরা কবিতা শুনবো দিদির কাছে। কি শুনছি শুরুতেই? প্রথমেই আমি দুটো কবিতা পরপর বলবো। একটি অরুণ কুমার সরকারের বৈশাখী এবং দ্বিতীয় কবিতাটি মীনাক্ষী দাসের মানানসই। তোমাকে চাই, আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া নেই শান্তি নেই, রক্ত কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন। রভসে দাউ দাউ সমুদ্রের, শরীরে পাকে পাকে ফসফরাস, অন্ধকারে চুল এলিয়ে দাও, নখরে নীল হোক শুভ্র বুক। তোমাকে চাই, আমি তোমাকে চাই, হাঁকিছে অস্থির অশ্বক্ষুর, জ্বলিছে পদে পদে বিদ্যুতের তীব্র শব্দের আর্তনাদ। তোমাকে ছাড়া নেই শান্তি নেই, গোলাপ ফুল আমি ছুঁয়েছি ঢের, রক্ত কিংসুকে জ্বালিয়ে দাও আমার বৈশাখী রাত্রি দিন। তুমি বললে পাহাড় কিনে দেবে, আমি বললাম কিসের প্রয়োজনে? একটা পাথর কিনে আনো যদি, সাজিয়ে রাখবো ঠাকুর সিংহাসনে। হঠাৎ তোমার বাগান কেনার শখ, হেসে বললাম খরচ করো বুঝে, একটা বরং গোলাপ কিনে এনে নিজ হাতে খোঁপায় দিও গুজে। সেদিন বললে বিদেশ নিয়ে যাবে, হেসে বললাম অর্থ অপচয়, তার চেয়ে চলো দুজন মিলে বসে নদীর পাড়ে দেখব সূর্যোদয়। জীবন হলো ছোট্ট ডিঙির মতো, কি হবে তার মস্ত বড় পাল? ঝড় জল সামাল দিতে গেলে চাই তো মোটে শক্ত দুটো হাল। আমরা হলেম মাটির কাছের জীব, সারা জীবন মাটির মাপেই রই। চাওয়া পাওয়া ছোট্ট হবে যত, জীবন হবে তত মানানসই। যত ছোট জীবন ততই যেন মানানসই। আমাদের পরিধিটাকে যদি একটা ছোট্ট করে নেওয়া যায়, এবং সেই ছোট মানে এই যে চাওয়া পাওয়াটা যত বেশি, অবশ্যই আমাদের অ্যাম্বিশন, আমাদের চাওয়া পাওয়াটাকে ছোট রাখাটাই বোধহয় ভালো। আচ্ছা, এই যে দীর্ঘ বছর বোম্বেতে থাকা, মুম্বাইতে এই মুহূর্তে, তো এই যে আবৃত্তি চর্চা, সেটা তো সেখানে চলছে। চর্চাটা হয় কোথায় সেখানে? সেখানে বিভিন্ন সংস্থা আছে যারা প্রতিনিয়ত আবৃত্তি নিয়ে অনুষ্ঠান করে, সাহিত্য চর্চা করে, এবং কিছু দল আছে। এছাড়া যেমন আগামী সুকান্তের 100 বছর, 2025 নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ওপর অনুষ্ঠান, এই ধরনের বিভিন্ন অনুষ্ঠান ওখানে চলতে থাকে। তাছাড়াও কলকাতার প্রথিতযশা শিল্পীদের এখানে নিয়ে আসা হয়। খুব সাময়িক রত্নাদি এসেছিলেন, রত্না মিত্র, হ্যাঁ, শ্রীমতী রত্না মিত্র এসেছিলেন, শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়
প্রায়শই আসেন বিভিন্ন অনুষ্ঠানে। তো আমরা সেগুলো উপভোগ করি, আমরা সেখান থেকেও অনেক কিছু প্রতিনিয়ত শিখি এবং এই বাংলা সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আঁকড়ে পরবর্তী ধরে রেখে সেটাকে এগিয়ে নিয়ে প্রজন্মের যাওয়া। হাতে দিয়ে দেওয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছি বাহ, নিরন্তর। কত সুন্দর করে তুমি বললে দিদি। পরের কবিতাটা শুনি, তারপরে আবার আসছি। নিশ্চয়ই। পরের কবিতাটা আমি ভাবলাম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কথা উঠলো, তার 2025 তার শতবর্ষ, তারই বিখ্যাত কবিতা। অবশ্যই তোমারও হয়তো মনে পড়বে সেই স্কুল কলেজ লাইফের কিছু সংখ্যক আমাদের বন্ধুরা থাকে যাদের জীবনে হয়তো কিছু অ্যাম্বিশন নেই, তো তাদেরই কথা বলে আমার অমলকান্তি। পরবর্তী কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি। অমলকান্তি আমার বন্ধু। স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমাদের মধ্যে কেউ মাস্টার হতে চেয়েছিল, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ, কাকডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় জানে কি অল্প একটু হাসির মতন লেগে থাকে। আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে। মাঝে মধ্যে আমার কাছে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে সে অনায়াসেই ডাক্তার হতে পারত। যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার তেমন কিছু ক্ষতি হতো না। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল। আচ্ছা, জানতে ইচ্ছে করছে, এই যে আবৃত্তি চর্চা করা, কবিতাকে ভালোবাসা, সে অনেক ছোটবেলার থেকে। হ্যাঁ, অবশ্যই স্কুল জীবনে থেকেই কবিতাকে ভালোবাসা। স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে কবিতা বলতাম, কিন্তু সেইভাবে শেখাটা হয়ে তা ওঠেনি। শেখা শুরু হলো কবে? গুরু হিসেবে কাদের কাদের পেলে তুমি? হ্যাঁ, যখন পড়াশোনাটাকে একটা স্তরে নিয়ে গেছি, তারপরে চাকরি জীবনে ঢুকেছি, তখন নিজের এই প্যাশনগুলোকে একটু ইম্পর্টেন্স দেওয়ার চেষ্টা করি। সেই সময়ে বম্বেতে আমি খুঁজতে থাকি কার কাছে। সেই সময়ে কোনোভাবে আমি জানতে পারি আমার গুরু শ্রী তাপস মাইতির কথা। তিনি বোম্বেতে আবৃত্তি চর্চা করেন এবং 2018-তে আমাদের একটা দল গঠন হয়, সেটা মুম্বাইয়ের প্রথম আবৃত্তির দল, আবৃত্তি অনুভবে। আচ্ছা। সেখানে আমরা নিয়মিত চর্চা করি, আমরা বিভিন্ন অনুষ্ঠান ছোট বড় করি, আমরা স্টুডিওতেও অনেক সময় কিছু রেকর্ডিং করেছি। দাদা আমাকে আমাদের প্রতিনিয়ত এই সংস্কৃতিতে যুক্ত রেখেছেন। হ্যাঁ, যুক্ত রেখেছেন, উৎসাহিত করেছেন, উৎসাহ জাগিয়েছেন। না, আর এখন তো যেহেতু অনলাইনেও শেখার একটা সুযোগ আমাদের হচ্ছে, তো তাতে কি মানে আমরা চাইলেই অনলাইনেও চর্চাটা এগিয়ে নিয়ে যেতে পারি। একদম ঠিক। জানো, 2019-এ করোনার সময় যখন অবসর পেলাম, তখন এরকম খুঁজতে থাকলাম, তখনই অনলাইনে ব্রততী পরম্পরা, আমাদের ব্রততী বন্দ্যোপাধ্যায়, তার এই এটা জানতে পারলাম এবং সেখানে ওই অ্যাঙ্কারিং এবং নিউজ রিডিংয়ের একটা কোর্স তিনি শুরু করেছিলেন। প্রথম ওই কোর্সটা করি, সেখানে আরও ভালোবাসা জন্মায় এবং পরবর্তীকালে আমি তাদেরই আবৃত্তি চর্চা, ওদেরই সূত্র ধরে অনলাইন কোর্সেও করছি। বাহ, চমৎকার। তার মানে এখন নিজের কাজের সঙ্গে সঙ্গে একেবারে
মনের কাছাকাছি যে কাজ, সেটাও কিন্তু হাত ধরাধরি করে ঋতুপর্ণাদির চলছে, সেটি অত্যন্ত আনন্দের। আমরা একেবারে শেষ কবিতাটা, আজকের অনুষ্ঠানের যে শেষ নিবেদন, সেটিতে এসেছি। এবার কি শুনবো? একটা আধুনিক কালের কবির কবিতা বলি, শ্রী সুবোধ সরকারের কবিতা রূপম। রূপমকে একটা চাকরি দিন, এমএ পাস, বাবা নেই, আছে প্রেমিকা, সে আর 2-1 মাস দেখবে, তারপর নদীর এপার থেকে নদীর ওপারে গিয়ে বলবে, রূপম আজ চলি, তোমাকে মনে থাকবে চিরদিন। রূপমকে একটা চাকরি দিন, যে কোনো কাজ, পিয়নের কাজ হলেও চলবে। তমালবাবু ফোন তুললেন। ফোনের অন্য প্রান্তে যিনি থাকেন, যেহেতু তাকে দেখা যায় না, সুতরাং তিনি দুর্গেয়। তমালবাবু মামাকে বললেন, রূপমের একটা চাকরির দরকার। মামা বললেন কাকাকে, কাকা বললেন জ্যাঠাকে, জ্যাঠা বললেন বাতাসকে। মানুষ জানলে একরকম, কিন্তু বাতাস জানলে প্রথমেই সে ছুটে যাবে দক্ষিণে। সে বলল দক্ষিণের অরণ্যকে, অরণ্য বলল আগুনকে, আগুন ছুটল আলিমুদ্দিন স্ট্রিটে, আলিমুদ্দিন বলল নদীকে, নদী এসে আছড়ে পড়ল উপকূলে। সমুদ্র হিমাচল বলে উঠল, রূপমকে একটা চাকরি দাও, এমএ পাশ করে বসে আছে ছেলেটা। এর কিছুকাল বাদের ঘটনা। আমি ফিরছিলাম সন্ধেবেলায়, গলির মোড়ে 2-1 জনের জটলা দেখে থমকে দাঁড়ালাম। সদ্য জল থেকে তুলে আনা রূপমের ডেড বডি, সারা গায়ে ঘাস খড়কুটো, হাতের মুঠোয় ধরে থাকা একটা 1 টাকার কয়েন। পাবলিক বোর্ড থেকে কাউকে ফোন করতে চেয়েছিল রূপম। ভারত সরকারের ওই 1 টাকা কয়েনের দিকে আমার চোখ। সারা গায়ে ঘাস, ঘাস নয় অক্ষর। এমএ পাশ করতে একটা ছেলেকে যতগুলো অক্ষর পড়তে হয়, সেই সমস্ত ব্যর্থ অক্ষর ওর সারা গায়ে লেগে আছে। কেন আপনার একটা ছেলেকে এমএ পড়ান? কোন আহ্লাদে 8খানা বিশ্ববিদ্যালয় বানিয়েছেন, তুলে দিন। এই কথাগুলো বলবো বলে ফোন তুললাম পবিত্র সরকারের। ফোন বেজে উঠল, ফোন বেজে চলল, ফোন বেজেই চলল। 20 বছর ধরে ওই ফোন বেজে চলেছে, আরও 20 বছর বাজবে। বাতাস বলল অরণ্যকে, অরণ্য চলেছে নদীর দিকে, নদী উপকূল থেকে উপকূলে আছড়ে পড়ে বলল, রূপমকে একটা চাকরি দিন। কে রূপম? রূপম আচার্য, বয়স 26, এমএ পাস, বাঁদিকের গালে একটা কাটা দাগ আছে। এই কবিতার মধ্যে দিয়ে আজকের যে কবিতার আড্ডা আমরা শেষ করলাম, কিন্তু ঋতুপর্ণাদি আসার পরে আমার মনে হলো যে আরও খানিকটা কথা হলে, আরও খানিকটা কবিতা হলে ব্যাপারটা খুব একটা মন্দ হতো না। কিন্তু এই যে এত দূর থেকে আসা, আবার তো খুব শিগগিরই আবার ফেরত চলে যাওয়া, বিনিশুত এবং কবিতায় বিনিশুতর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল দিদি তোমার জন্য। এবং এই যে চর্চা, এই যে ভালোবাসা, এ যেন চলতে থাকে, এটি আমাদের একান্ত চাওয়া তোমার জন্য। আমিও বিনিশুতকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। অবশ্যই ভবিষ্যতে আবার আসার চেষ্টা করব। অত দূরে বসে হলেও আমি বিনিশুতর সমস্ত অনুষ্ঠান দেখি বা দেখবার চেষ্টা করি, এবং ভবিষ্যতেও তোমাদের সাথে থাকবো এই আশা রাখি। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। নমস্কার।